আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ইসরাত জাহান রাখি, তোমাদের সপ্তম শ্রেণীর আইসিটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আজকে আছি আমি। তোমরা নিশ্চয়ই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই বই খাতা নিয়ে বসে পড়েছো আমার ক্লাস দেখার জন্য এবং কিছু জানার জন্য। তোমরা আমি যে কথাগুলো বলবো তোমরা চেষ্টা করবে সেই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। তোমাদের একেএমএস অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লকডাউনের আগে আমরা প্রথম অধ্যায় নিয়ে মোটামুটি আলোচনা করেছিলাম। তোমাদের অনেক দিন পরে আমি আইসিটি ক্লাস নিয়ে তোমাদের সাথে এসেছি। প্রথম অধ্যায় মোটামুটি তোমাদের শেষ হয়েছিল। দ্বিতীয় অধ্যায়টা হয়তো কিছুটা শুরু করেছিলাম, তারপরেও আজকে আমরা দ্বিতীয় অধ্যায় প্রথম থেকে শুরু করছি। দ্বিতীয় অধ্যায় হলো কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তোমরা তো সবাই মোটামুটি কম্পিউটার সম্পর্কে কিছু না কিছু ধারণা নিশ্চয়ই আছে। আর তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের বাসায় কি কম্পিউটার আছে না? হ্যাঁ আছে। আর আমরা সবাই মোটামুটি কম্পিউটার দেখেছি। কম্পিউটার কথা চিন্তা করলে প্রথমে আমাদের এরকম একটা চিত্র ভেসে আসে। তোমরা একটু খেয়াল করো, এই যে দেখো এরকম একটা চিত্র কি ভেসে আসে না? এখানে তোমার মনিটর থাকবে, তারপরে সিপিইউ থাকবে, কিবোর্ড থাকবে, মাউস থাকবে, প্রিন্টার থাকবে, যদি আমাদের প্রিন্ট করা দরকার হয় প্রিন্টার থাকে, মাইক্রোফোন থাকে। অনেক সময় দেখা যায় যে কথা বলার জন্য আমাদের কি থাকে, ওয়েব ক্যাম থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের হার্ড ডিস্কের যদি এক্সট্রা হার্ড ডিস্কের প্রয়োজন হয়, আমরা কি এক্সট্রা হার্ড ডিস্ক কী করতে পারি, ব্যবহার করতে পারি। এরকম আমাদের স্ক্যানারও থাকে। আমরা সর্বোপরি একটা যদি কম্পিউটারের কথা বলি, সাথে সাথে আমাদের এই চিত্রটা কি ভেসে ওঠে। তোমরা কি নিশ্চয়ই এরকম চিত্রটা ভেসে ওঠে না? হ্যাঁ। আমাদের এই যন্ত্রগুলো ছাড়া কিন্তু কম্পিউটার চলে না। আমাদের এই যে কিছু ডিভাইস আছে, যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, যেগুলো আমরা বিভিন্ন নির্দেশনা দেই, বিভিন্ন কাজ করে থাকি। কাজ করার সময় কি ইনপুট দিতে হয় না? তাহলে সেই ইনপুট দেওয়ার জন্য কি কিছু ডিভাইসের প্রয়োজন হয়। সেই ডিভাইসগুলো সম্পর্কে আজকে আমরা প্রথমেই জানব। আমরা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে পার্ট 8, 9 আর 10 নিয়ে আলোচনা করব। তাহলে আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব তোমাদের কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, যে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে তোমরা কি সবাই কি চিত্রটা দেখতে পাচ্ছ? চিত্রটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো, এখানে একটা মনিটর আছে, কিবোর্ড আছে, তারপরে এই যে একটা মাউস আছে, সিপিইউ আছে, প্রিন্টার আছে, এক্সট্রা হার্ড ডিস্ক আছে, ওয়েব ক্যাম আছে, মাইক্রোফোন আছে, তারপরে এটা কি স্ক্যানার। এই যন্ত্রগুলো মোটামুটি আমাদের কম্পিউটারে কাজ করার জন্য এই যন্ত্রগুলো আমাদের দরকার হয়। তাহলে আমাদের কম্পিউটারে আমরা আজকে কিছু ইনপুট ডিভাইস সম্পর্কে জানব। এখন এই যে আমাদের প্রতিনিয়তই প্রযুক্তি বিকাশের ফলে আমরা বিভিন্ন আইসিটি যন্ত্র আমরা কি ব্যবহার করছি। আর যতই দিন যাচ্ছে আগামীকালকে সেই জিনিসটা কি হয়ে যাচ্ছে, পুরাতন হয়ে যাচ্ছে। আমরা সেই প্রযুক্তিটা আরও আপডেট হচ্ছে। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে সবচেয়ে আধুনিক যন্ত্রটাই কি হবে, আগামীকালকে সেটা পুরনো হয়ে যাবে। আমরা কম্পিউটারের কথাই চিন্তা করি। যখন প্রথম কম্পিউটার আবিষ্কৃত হয়, তখন একটা কম্পিউটার অনেক বড় ছিল, কিন্তু ক্ষমতা ছিল খুব কম। সেই কম্পিউটার দিয়ে শুধু হিসেব নিকেশের কাজগুলো করা যেত। কিন্তু আস্তে আস্তে সেটার বিকাশের সাথে সাথে আমাদের কম্পিউটারটা কি আস্তে আস্তে ছোট হয়ে গেছে না? এখন বলে কি কম্পিউটারটা কি হাতের মুঠোয় চলে আসছে। কেন বলে? কারণ আমাদের স্মার্টফোনে আমরা কম্পিউটারে যে কাজগুলো করতে পারি, সেই স্মার্টফোনে আমরা মোটামুটি সব ধরনের কাজ করতে পারি। তাহলে আমাদের যন্ত্রটা ছোট হয়ে গেছে, কিন্তু আমাদের যন্ত্রের ক্ষমতাটা খুব বেড়ে গেছে, তাই না? এখন যে যন্ত্রটা আমরা ব্যবহার করছি, যেটা আমাদের অনেক ধরনের সুবিধা দিচ্ছে, একটা সময় পরে সেই যন্ত্রগুলো কি হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে। কিন্তু পুরাতন হয়ে গেলেও আমাদের যন্ত্রপাতি পাল্টে গেলেও যে কিছু জিনিস, ধরো ইনপুট, তারপরে স্টোরেজ, প্রসেসিং এবং আউটপুট, এই ধারণাটা কিন্তু একই আছে। হয়তো সেই ধারণাটা একটু উন্নত হচ্ছে। বুঝতে পেরেছ?
তাহলে আমরা আমাদের এই যে যন্ত্রপাতিগুলো যে আমাদের পরিবর্তন হচ্ছে, নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কৃত হচ্ছে, তারপরেও আমাদের যে ইনপুট যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো একই ধরনের কাজগুলো কিন্তু একই ধরনের করছে, কিন্তু কিছু আপডেট হয়তো করে যাচ্ছে। তাহলে আমাদের এই যে যন্ত্রপাতি পাল্টে গেলেও আমাদের ইনপুট, স্টোরেজ, প্রসেসিং এবং আউটপুটের ধারণাটা কিন্তু পাল্টায় নাই। পাল্টেছে কি? না, পাল্টা নেই। তাহলে আমরা আজকে কিছু ইনপুট ডিভাইস সম্পর্কে জানব। দেখো, আমরা এখানে কয়েকটা ইনপুট ডিভাইসের নাম লিখেছি, যে কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, ডিজিটাল ক্যামেরা, ওয়েব ক্যাম, স্ক্যানার এবং ওএমআর। তাহলে এই যে আমাদের ইনপুট ডিভাইসগুলো, এইগুলো তোমরা কি মোটামুটি সবাই জানো না? হ্যাঁ। তাহলে আমরা যদি একটা কিবোর্ডের কথাই চিন্তা করি, দেখো এটা হলো কম্পিউটারের প্রধান ইনপুট দেওয়ার প্রধান বহুল ব্যবহৃত যন্ত্র হলো কি? কিবোর্ড। আমরা যদি একটা কিবোর্ডের কথা চিন্তা করি, তাহলে কিবোর্ডটা কি আমাদের চোখের সামনে ভেসে ওঠে এরকম একটা যন্ত্র, সেটা কি একটা ইনপুট ডিভাইস। আমরা খেয়াল করব যে এখানে আমাদের 104টা কি আছে, এই যে ছোট ছোট যে বাটনগুলো, সেই বাটনগুলোকে কি বলা হয়? কি বলা হয়? সেই এখানে 104টা কি আছে আমাদের ইনপুট দেওয়ার জন্য। আমরা কোনো কিছু যদি নির্দেশ দেই, কম্পিউটারকে নির্দেশ দিতে হবে। নির্দেশ না দিলে কি কম্পিউটার কাজ করতে পারবে? না। আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের কি কিছু নির্দেশনা দিতে হয়। তাহলে এই যে আমাদের কিবোর্ডের মাধ্যমে এই সকল যন্ত্রকে যে কোনো কাজ করতে চাইলে যন্ত্রগুলোকে কিছু নির্দেশনা দিতে হবে। তাহলে এই নির্দেশনাগুলো আমাদের কি এক একটা কি চেপে আমাদের সেই নির্দেশনা দিতে হবে। ধরো আমরা একটা গুণ করলাম, গুণ করতে হলে আমাদের কিবোর্ডে আমরা একটা বড় গুণ করলাম, গুণ হলো গুণ করলাম। তাহলে আমাদের কিবোর্ডে আমাদের এই যে এগুলো হলো কি নিউমেরিক কি, তাই না? এগুলো হলো নাম্বার, বিভিন্ন ধরনের নাম্বার। তাহলে আমাকে প্রথমে কিবোর্ডের 1 প্রেস করতে হবে, 2 প্রেস করতে হবে, 3 প্রেস করতে হবে, তারপরে গুণ চিহ্ন দিতে হবে, তারপরে 2 প্রেস করতে হবে, আবার 4 প্রেস করতে হবে, তারপর সমান চিহ্ন দিয়ে আমরা যখন এন্টার দিব সাথে সাথে আমাদের কি রেজাল্টটা চলে আসবে। এরকম ছোট গুণগুলো তো আমরা সাথে সাথেই করতে পারি। যদি অনেক বড় গুণ হয় বা অনেক বড় ক্যালকুলেশন হয়, সেক্ষেত্রে আমরা কম্পিউটার দিয়ে খুব সহজেই করতে পারি। তাহলে আমাদের কিবোর্ড দিয়ে আমাদের কি করতে হবে? সেই নির্দেশনাগুলো দিতে হবে। এখন দেখো, এই যে আমাদের কিবোর্ডের মাঝে অনেক ধরনের কি আছে, তাই না? দেখো এইখানে কতগুলো অ্যালফাবেট আছে, এগুলো নাম্বার আছে, এগুলো হলো কি আবার স্পেশাল ক্যারেক্টার আছে। তাহলে একটা কিবোর্ডে তোমার বর্ণ থাকবে, সংখ্যা থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, ফাংশন কি থাকবে, সব কিছু মিলে একটা কিবোর্ড তৈরি হয়েছে। এগুলো সবগুলো কিন্তু সারিবদ্ধভাবে আছে। আমরা যখন কম্পিউটারে কাজ করি সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যেন আমরা কোন কিটা কোথায় আছে সেই জিনিসটা যেন আমাদের পরিষ্কার ক্লিয়ার থাকে। তাহলে আমরা সেই জিনিসটা খুব সহজেই করতে পারবো। এই যে কম্পিউটারের কিবোর্ডের ধারণাটা কোথা থেকে এসেছে তোমরা জানো? টাইপরাইটারের নাম শুনেছো? আগে যখন কিবোর্ড ছিল না, তখন টাইপরাইটারে কম্পিউটার আবিষ্কার হওয়ার আগে টাইপরাইটার দিয়ে কাজ করা হতো। টাইপরাইটারে দেখা যেত যে কাজ করার সাথে সাথে প্রিন্ট হয়ে যেত। যে জিনিসটা আমি লিখতেছি সেই জিনিসটাই আমাকে শো করতেছে, ভুল হলে আবার নতুন করে শুরু করতে হয়। কিন্তু আমরা যখন কম্পিউটারে কাজ করি ওখানে সেভ করার কোনো অপশন থাকে না। আবার যে আমরা বললাম যে কিবোর্ডে যে স্পেশাল কিগুলো আছে, স্পেশাল ক্যারেক্টার যেগুলোকে বলছি, সেই স্পেশাল ক্যারেক্টারগুলো টাইপরাইটারে ছিল না। কিন্তু এখন এই যে আমাদের কিবোর্ডে আমাদের সুবিধা হলো আমরা কম্পিউটারে যে কোনো তথ্য যখন আমরা লিখি সেগুলো সংরক্ষণ করতে পারি, ভুল হলে নতুন করে ঠিক করতে পারি, আবার নতুন করে সংযোজন করতে পারি। সেগুলো আমরা সাধারণত কিবোর্ড দিয়ে করে থাকি। কিবোর্ড দিয়ে আমরা লিখি, সেই জিনিসটা মনিটরে শো করে, ভুল হলে আমরা আবার ঠিক করে দেই। তাহলে এই যে এই ধারণাটা, তাহলে কিবোর্ডের ধারণাটা কোথা থেকে এসেছে? টাইপরাইটার থেকে। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই মনে রাখবা। তাহলে কিবোর্ড সাধারণত আমরা দেখি যে ইংলিশে লেখা থাকে, তাই না? কিবোর্ডটা সাধারণত কি ইংরেজি ভাষায় হলেও অন্য ভাষায়ও কিন্তু কিবোর্ড আছে। আমরা এখন দেখি যে শুধু ইংলিশেই নয়, আমাদের বাংলা ভাষায়ও কিছু কিবোর্ড আছে। আমরা সেই কিবোর্ডগুলো
কি খুব সহজে বাংলায় লিখতে পারি। আমাদের কোন অক্ষরটা কোথায় আছে সে যে জিনিসটা আমাদের খুঁজে পেতে খুব সহজ হয়। সম্প্রতি বাংলাদেশ সরকার সকল মোবাইল ফোনের কিবোর্ড বাংলা লেআউট যুক্ত করার জন্য কি নির্দেশনা জারি করেছে যে প্রত্যেকটা মোবাইল ফোনে যেন বাংলায় লেখা যায়। বুঝতে পেরেছ? তাহলে আমরা কিবোর্ডে এখন আমরা শুধু ইংলিশে লিখতে পারবো তা না, আমরা সেখানে বাংলায়ও লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জানলাম কি তাহলে কিবোর্ড সম্পর্কে সবার ধারণা হয়েছে। আমরা খুব সহজেই আমরা কিবোর্ড দিয়ে কী কাজ করতে পারি সেটা আমরা অবশ্যই জানলাম। এখন দেখো মাউস মানে কি ইঁদুরের মতো দেখতে, ছোট, এই জন্য বলা হয় এটাকে কি মাউস। দেখো সবাই খেয়াল করো, এটা একটা মাউসের ছবি। বুঝতে পেরেছো? এটা কিসের ছবি? একটা মাউসের ছবি। মাউসটাকে বলা হয় একটা ইঁদুরের মতো দেখতে। আর এই যে এখানে একটা তার দিয়ে কি করা হয়, যুক্ত করা হয় কম্পিউটারের সাথে। কম্পিউটারের সাথে যদি যুক্ত না থাকে তাহলে কি সেটা কাজ করবে না। এটা এক ধরনের বিভিন্ন ধরনের এখন মাউস কিন্তু পাওয়া যায়, তার যুক্ত পাওয়া যায়, তারবিহীন, সেটাকে ওয়াইফাই মাউস বলে। সেটা কম্পিউটারের সাথে কানেকশন দেওয়া থাকে, সেটাতে কিন্তু কোনো তার থাকে না। খুব সহজে কি সেই মাউস দিয়ে কাজ করা যায়। তাহলে মাউসটা কি একটা ইঁদুরের মতো দেখা যায়। দেখো এখানে মাউসে 3টা বাটন আছে, একটা লেফট রাইট আর একটা স্ক্রল বাটন। ঠিক আছে, আমরা উপরে নিচে যেতে চাইলে আমাদের সেই স্ক্রল বাটনে কি করতে হয়, কাজ করতে হয়। আবার যখন আমি মাউসটা নাড়াই, তোমরা কি খেয়াল করেছো যে মাউসটা যখন আমরা নাড়াই তখন কি মনিটরে একটা তীর নাড়াচাড়া করে, সেটাকে বলা হয় পয়েন্টার। ঠিক আছে, সেটাকে কি বলা হয়, পয়েন্টার বলা হয়। সেই মাউসটা দিয়ে আমরা নাড়াচাড়া করলেই বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি। ঠিক আছে, আর আমাদের মনিটরের মাঝে দেখবা ছোট ছোট বিভিন্ন ধরনের আইকন আছে না? যে আইকনটা যে প্রোগ্রামটা আমরা ওপেন করতে চাই, সাধারণত আমাদের কম্পিউটারে যে প্রোগ্রামগুলো ইনস্টল করা থাকে সেইগুলোর আইকন আমরা মনিটরে রেখে দেই। আমাদের যখন যেটা দরকার হয় আমরা সেটা ক্লিক করলে আমাদের সেটা কি হয়, ওপেন হয়ে যায়। তাহলে এই ক্লিক করার কাজটা কি দিয়ে করতে হয়, মাউস দিয়ে করতে হয়। তাহলে আমাদের একটা মাউসে কি থাকে, 2টা বাটন থাকে আর একটা স্ক্রল বার থাকে, সেটা দিয়ে আমরা কি স্ক্রল করতে চাই। এখন এই যে আমরা মাউসটা যখন নাড়াই তখন কম্পিউটার মনিটর পর্দায় মাউসের অবস্থান দেখানো হয় কি তীরের মতো একটা কি পয়েন্টারের মাধ্যমে। এটা আমরা যে দিক দিয়ে যে অবস্থানটা চেঞ্জ করি সেই দিক দিয়ে আমাদের পয়েন্টারটা কি চলে যাবে। এখন এই যে আমাদের চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম মাউসের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। এখন আমরা একটা আইকনের উপরে ওপেন করতে চাই, যখন আমরা বাটন এই দেখো লেফট এবং রাইট বাম দিকের বাটনটা আমরা যখন ক্লিক করব তখন সেই প্রোগ্রামটা কি হবে, সিলেক্ট হবে। আবার যখন 2বার ক্লিক করব, 2বার কিন্তু আলাদা আলাদাভাবে 2বার ক্লিক করলে হবে না, একসাথে তোমাকে 2টা ক্লিক করতে হবে, সেটাকে বলে ডাবল ক্লিক। বুঝতে পেরেছ? ডাবল ক্লিক করলে সেই প্রোগ্রামটা কি হবে, ওপেন হবে। ঠিক আছে, আর এই যে আমাদের এটা তো আমরা বললাম কম্পিউটারের কথা, কিন্তু আমাদের ল্যাপটপের ক্ষেত্রে আমাদের ল্যাপটপে কিন্তু আলাদা করে মাউস আমরা ব্যবহার করতেও পারি, আবার সেখানে কিন্তু অটোমেটিকই সংযোগ থাকে, সেটাকে বলা হয় টাচপ্যাড। বুঝতে পেরেছো? দেখবা নিচের দিকে কিবোর্ডের নিচের দিকে একটা প্যাড আছে, সেটাকে বলে টাচপ্যাড। সেটাতে টাচ করলে দেখবা একটা পয়েন্টার মনিটরে নাড়াচাড়া করছে। তাহলে আমরা কিবোর্ড সম্পর্কে জানলাম, মাউস সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যে মাইক্রোফোন। এই যে আমি এখন তোমাদের সাথে কথা বলছি, তোমরা যেন ভালোভাবে শুনতে পাও তার জন্য আমরা একটা মাইক্রোফোন ব্যবহার করেছি। এই যে আমার খেয়াল করো, এই যে আমাদের যে ফোনটা, এটা হলো কি মাইক্রোফোন। এই মাইক্রোফোন কি করা হয়, কম্পিউটারের সাথে সংযোগ করে দেওয়া হয়। এটাও একটা ইনপুট ডিভাইস। আমাদের কথা, গান, যে কোনো ধরনের শব্দ এর মাধ্যমে কি করা যায়, কম্পিউটারে প্রবেশ করা যায়। আমরা যদি মাইক্রোফোনের চিত্রটা দেখি, খেয়াল করো যে এরকম একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই যে আমারটাও দেখো, এখানেও কিন্তু একই ধরনের চিত্র। এই যে এখানে একটা তার দিয়ে আবার কি
বলে মোবাইলের সাথে সংযোগ করে দেওয়া আছে, যেন তোমরা কি আমার কথাটা খুব ভালোভাবে শুনতে পাও। তাহলে এটাও একটা আমাদের কি একটা ইনপুট ডিভাইস। এর মাধ্যমে আমরা যে কোনো শব্দ, যে কোনো কথা বা গান আমরা কি করতে পারি, কম্পিউটারে প্রবেশ করতে পারি। এটা হলো একটা ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের ক্ষেত্রে এর জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। আমরা টেলিফোনে আমাদের এই যন্ত্রটা ব্যবহার করা হয় যেন আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি। এই যে আমরা লকডাউন নিয়ে আমরা এত বেশি ইন্টারনেট ব্যবহার করেছি, আমরা বন্দি অবস্থায় আমরা চেয়েছি যে আমরা সবাই যেন ভালো থাকি, যে কোনো কাজ করে। আর আমাদের যোগাযোগের ক্ষেত্রে যেহেতু আমরা বাইরে বের হয়েছি কম, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যোগাযোগ করেছি কি ফোনে যোগাযোগ করেছি, তাই না? ফোনে যোগাযোগ করেছি বা ভিডিও কলে কথা বলেছি। এই ধরনের কাজগুলো আমরা কি করেছি বেশি, তাই না? তাহলে আমাদের এটাও একটা আমাদের কি একটি ইনপুট ডিভাইস। আমরা খুব সহজেই আমরা কি এক জায়গা থেকে আরেক জায়গায় কথা রিকগনাইজ করতে পারি। ঠিক আছে, তারপরে আমরা দেখব তাহলে আমরা মাইক্রোফোন সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যে ডিজিটাল ক্যামেরা। তোমরা কি অ্যানালগ ক্যামেরা দেখেছো? আগের ক্যামেরাগুলো কেমন ছিল? দেখো, আমরা যে বলেছি যে এই যে প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের ইনপুট দেওয়া বলো, স্টোরেজ করা বলো, প্রসেসিং করা বলো, সব কিছু কিন্তু একই আছে। এই যে আগের ক্যামেরাগুলোতে ফিল্ম ব্যবহার করা হতো, যে একটা ফিল্মে দেখা যেত 90টা বা 100টা বা 105-6টা ছবি উঠানো যেত, একটা নির্দিষ্ট পরিমাণ। কিন্তু এখন আমরা এই যে ডিজিটাল ক্যামেরা দিয়ে আমরা কি অনেক ছবি উঠাই না? দেখা যায় একভাবে দাঁড়িয়ে আছি, এভাবেই আমরা 10-12টা ছবি উঠিয়ে দিই। যে ছবিটা ভালো হয় সেই ছবিটা আমরা রেখে দিই। অনেক সময় বলি যে আমরা DSLR ক্যামেরা দিয়ে ছবি উঠাবো, তাহলে ছবি অনেক সুন্দর হবে, বলি না? তাহলে আচ্ছা, তাহলে এই যে ডিজিটাল ক্যামেরাও হলো একটা আমাদের কি একটা ইনপুট ডিভাইস। এ সময় খুব জনপ্রিয় হয়েছে আমাদের এই ডিজিটাল ক্যামেরাটা। ডিজিটাল ক্যামেরার প্রচলন অনেক আগে থেকে শুরু হলেও সম্প্রতি কিন্তু আমাদের কম্পিউটারের সাথে যুক্ত হয়েছে এই ডিজিটাল ক্যামেরা। ঠিক আছে, প্রথম দিকে গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে মহাকাশ গবেষণায় ডিজিটাল ক্যামেরাটা কি কম্পিউটার ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হতো। এই যে আমাদের ডিজিটাল ক্যামেরাতে আমরা USB পোর্ট ব্যবহার করে আমরা কি করতে পারি, আমাদের যে ছবিগুলো উঠিয়েছি সেই ছবিগুলো আমাদের কম্পিউটারে কি সংরক্ষণ করে রাখতে পারি। আর এই ছবিগুলো দেখা যায় যে এখন আগে ছবিগুলো কি করা হতো, প্রিন্ট করা হতো, প্রত্যেকটা ছবি প্রিন্ট করা হতো, কিন্তু এখন কিন্তু প্রিন্ট করা হয় না, হয় কি না? এখন দেখা যায় যে কম্পিউটারে আছে, আমার যখন ইচ্ছে হলো, আমার মোবাইলে আছে, আমার যখন ইচ্ছে হলো আমি দেখে নিলাম। আমার একটা ডিজিটাল ক্যামেরা আছে, সেখানে আমাদের মেমোরি থাকে, সব ধরনের প্রসেসিং থাকে, যন্ত্রপাতি থাকে, সেখানে অনেক ধরনের তথ্য সংরক্ষণ করে রাখা যায়, ছবি সংরক্ষণ করে রাখা যায়, আবার ভিডিও সংরক্ষণ করে রাখা যায়। তাহলে এই যে ডিজিটাল ক্যামেরাটার যে USB পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করে ডিজিটাল ছবিকে কম্পিউটারে প্রবেশ করানো যায়। এটা তোমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তোমরা এই লাইনটা একটু ভালো করে মনে রাখবা। ঠিক আছে, এখন আমরা ডিজিটাল ক্যামেরা সম্পর্কে জানলাম। এখন আমরা ওয়েব ক্যাম সম্পর্কে জানব। তোমরা আফরোজ খান স্কুলের মোটামুটি সব শিক্ষার্থীরাই এই ক্যামেরা সম্পর্কে কি সবাই জানো, কারণ আমাদের প্রত্যেকটা রুমেই কি CCTV ক্যামেরা দেওয়া আছে, তাই না? তাহলে এই যে ওয়েব ক্যামেরাটা অনেকটা ডিজিটাল ক্যামেরার মতো, সেটাও কি করা যায়, তথ্য সংরক্ষণের কাজে ব্যবহার করা যায়। তাহলে এই যে ওয়েব ক্যাম বা ওয়েব ক্যামেরা ডিজিটাল ক্যামেরার একটা কি বিশেষ রূপ। ঠিক আছে, আমাদের সেই তথ্যগুলো সরাসরি কি হয়, কম্পিউটারে সংরক্ষণ হয়ে যায়। এই যে ডিজিটাল ক্যামেরায় যে ছবিগুলো উঠছে, স্থির চিত্র বা ভিডিও চিত্র, সবগুলোই কি কম্পিউটারে সংরক্ষণ হয়ে যায় সাথে সাথে। তখন আমাদের ধরো দরকার হলো যে এই সময়ের মাঝে যে স্থির চিত্রটা হয়েছে বা ভিডিওটা হয়েছে, সেই ভিডিওটা আমরা দেখতে চাই, তাহলে আমরা যে কোনো সময় আমরা সেই ভিডিওটা দেখতে পারবো। এখন এই যে সরকারি বলো বেসরকারি প্রতিষ্ঠান, বাসাবাড়িতে নিরাপত্তার কাজে সবচেয়ে বেশি কাজ করা হয় কি, নিরাপত্তার কাজে এই আমাদের কি ওয়েব ক্যামটা ব্যবহার করা হয়।
অপরাধীদের ধরার জন্য কি আমাদের ওয়েব ক্যামটা ব্যবহার করা হয়। ভিডিও দেখে যে কোনো সময় যেহেতু তথ্য সংরক্ষণ থাকে, তাহলে ভিডিও চিত্র দেখে অপরাধী কি শনাক্ত করা যায়। তাহলে এটা অপরাধ দমনেও কি ওয়েব ক্যামটা খুব বড় ভূমিকা পালন করে। আরেকটা জিনিস হলো আমাদের কথা বলার ক্ষেত্রে ধরো এখন যেহেতু লকডাউনের মাঝে আমাদের দেশের পরিস্থিতি বলো, বিশ্বের পরিস্থিতি বলো, যেহেতু ভালো না, সেই ক্ষেত্রে আমরা যেহেতু বাসায় বসে সব ধরনের কাজ করছি, সেখানে ধরো বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করার ক্ষেত্রে ভিডিও কনফারেন্সের আরেকজনের কি প্রায় দেখো না যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বিভিন্ন জিনিস কি উদ্বোধন করছে না। আবার দেখা যায় একটা অফিসের অনেকগুলো শাখা, বিভিন্ন জায়গায় সেই শাখাগুলো সবার সাথে মোটামুটি একটা বিষয় নিয়ে কথা বলতে হবে। সেক্ষেত্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কি করা হয়, কথা বলা হয়। সেই ভিডিও কনফারেন্সের ক্ষেত্রে আমাদের ওয়েব ক্যামটা কি ব্যবহার করা হয় বেশি। আমরা দেখে দেখে কথা বলতে পারি, বিভিন্ন মতামত দিতে পারি। আরেকটা ক্ষেত্রে আমাদের আমাদের ল্যাপটপের মাঝে আমাদের ওয়েব ক্যামটা কি অ্যাডজাস্ট করে দেওয়া আছে যে আমরা ল্যাপটপে ভিডিও ক্যামেরার সাহায্যে কথা বলতে পারি। আরেকটা হলো এই যে সামাজিক যোগাযোগ সাইটে যে আমরা ভিডিও কল দিই, সেই ক্ষেত্রে আমাদের ওয়েব ক্যামটা কি আরও অনেক বড় ভূমিকা পালন করে। কম্পিউটারের ক্ষেত্রে যদি আমাদের ওয়েব ক্যামেরা না থাকে, সেক্ষেত্রে আমরা কি করে একটা ওয়েব ক্যামেরা অ্যাড করে দিই বা সংযোজন করে দিই, নতুন করে কিনে সংযোজন করে দেই। তাহলে এই ওয়েব ক্যামটা অনেক বড় ভূমিকা পালন করে, তাই না? আমাদের সামাজিক যোগাযোগ রক্ষার ক্ষেত্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা যেন বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারি, সেই ক্ষেত্রে কাজ করে। অপরাধ দমনেও সেই ওয়েব ক্যামটা খুব কাজ করে থাকে। এখন দেখো স্ক্যানার, আমরা এখন জানবো কি স্ক্যানার সম্পর্কে। স্ক্যানারও হলো তোমার একটা ইনপুট ডিভাইস। আমরা ফটোকপি মেশিন, তোমরা তো মোটামুটি দেখেছো সবাই, ফটোকপি মেশিনে আমরা যদি কোনো কিছু ফটোকপি করতে চাই, সেক্ষেত্রে কি করি, যে পেজটা বা যে ছবিটা আমরা ফটোকপি করতে চাই, সেটা কি বারবার তোমাকে ব্যবহার করতে হবে, ব্যবহার করে তারপরে সেটা ফটোকপি করতে হবে। ধরো আজকে তোমার দরকার হলো, তুমি আজকে ফটোকপি মেশিন ব্যবহার করলা, কালকে আবার দরকার হলো, কালকে আবার সেই একই কাজ তোমাকে বারে বারে করতে হবে। কিন্তু আমাদের যদি স্ক্যানার থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে কোনো প্রকার ছবি বা মুদ্রিত হাতে লেখা কোনো ডকুমেন্ট বা কোনো বস্তুর ডিজিটাল প্রতিলিপি তৈরি করাকে কি বলা হয়, তৈরি করা হয় কোন যন্ত্র দিয়ে, স্ক্যানার দিয়ে। তাহলে স্ক্যানার দিয়ে একটা সুবিধা হলো, আমরা স্ক্যান করলাম, স্ক্যান করার সাথে সাথে সেটা আমার কম্পিউটারে আমরা সংরক্ষণ করে রাখতে পারি। যখন দরকার হবে তখন সেটা আমরা প্রিন্ট করে নিতে পারি, বা ডিজিটাল কপি যদি দরকার হয় সেটা আমরা ডিজিটাল কপি রাখতে পারি। তাহলে স্ক্যানার ফটোকপি মেশিন থেকে স্ক্যানারটা কি বেশি দরকারি না? হ্যাঁ, দুইটাই দরকারি, কিন্তু আমাদের স্ক্যানারটা বেশি কাজ করে, কারণ আমরা কি সেটা কি ডিজিটাল প্রতিলিপিটা সংরক্ষণ করে রাখতে পারি কম্পিউটারে। তাহলে এই যে ডিজিটাল প্রতিলিপি বিভিন্ন প্রকারের তথ্য ফাইল আকারে কম্পিউটারে কি করা যায়, সংরক্ষণ করে রাখা যায়। এখন আমরা জানবো যে ওএমআর মেশিন। দেখো ওএমআর মেশিন, আমরা কি ওএমআর মেশিনের পূর্ণরূপ হলো ওএমআর। ওএমআর এর পূর্ণরূপ হলো, তোমরা এই পূর্ণরূপটা পড়বা সবাই, অপটিক্যাল মার্ক রিডার। ওএমআর এর পূর্ণরূপ হলো অপটিক্যাল মার্ক রিডার। ঠিক আছে, এই যে আমরা তোমরা যখন জেএসসি পরীক্ষা দিবে আগামী বছর, বা এসএসসি পরীক্ষা দিবে, তখন এই যে আমাদের এমসিকিউ একটা পার্ট আছে না, আমাদের এই যে আইসিটি বইয়ের তো 50 নম্বরের মাঝে 25 নম্বর এমসিকিউ আর 25 নম্বর কি লিখিত। এই যে এমসিকিউ আমাদের স্কুলে এই জিনিসটা করা হয় না, কিন্তু এই যে অপটিক্যাল মার্ক রিডার
এটা কি ওএমআর মেশিন ব্যবহার করে সেই এমসিকিউ যে খাতাটা সেই খাতাটা দেখা হয়, একটা মার্ক করা থাকে, আগেই কম্পিউটারকে ইনপুট দেওয়া হয়, যে মেশিনটাকে ইনপুট দেওয়া হয় যে কোনটা সঠিক কোনটা ভুল, ঠিক আছে। সঠিকটা যখন কারেক্ট হবে তখন সেটাকে মার্ক দেওয়া হবে, আর যখন ভুল আসবে তখন সেটা কেটে যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা ভুল করে কি করি, দুইটা মার্ক করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু দুইটার জন্য সেটা কিন্তু কাটা যায়, বুঝতে পেরেছ? সেক্ষেত্রে দুইটার জন্য কিন্তু কাটা যায়। তাহলে এই যে অপটিক্যাল মার্ক রিডার, এটাও একটা আমাদের ইনপুট ডিভাইস। আলোর প্রতিফলন বিচার করে এটি বিভিন্ন ধরনের তথ্যকে বুঝতে পারে। এই যে আমরা ওএমআর মেশিনে যখন দিব, আমরা যখন ওএমআর ফর্মটা ফিল আপ করি তখন কি 4টা অপশন মাঝে একটা গুল দিয়ে ভরাট করি না? হ্যাঁ, তখন যেটা সঠিক সেটা কি আমাদের কম্পিউটার আগেই ইনপুট দেওয়া থাকে। তাহলে আমাদের বিশেষভাবে তৈরি করা কিছু দাগ বা চিহ্ন ওএমআর মেশিন কি পড়তে পারে। আর আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরপত্র যাচাই এটি ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। তাহলে এটা খুব কম সময়ে উত্তরপত্র কি মূল্যায়ন করা যায় এবং মূল্যায়নে ভুল এবং পক্ষপাতিত্ব হওয়ার কি সম্ভাবনা থাকে না। তাহলে এই যে আজকে আমরা কতগুলো ইনপুট ডিভাইস সম্পর্কে জানলাম, সবার কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? এগুলো আমরা কি কি কাজে ব্যবহার করি এগুলো আমরা জানলাম। এখন আমরা পার্ট 10 নম্বর পার্টে আমাদের আলোচনা করা হয়েছে যে মেমোরি ও কি স্টোরেজ ডিভাইস। ও আচ্ছা, আমরা দেখো আমাদের কিছু কিছু চিত্রগুলো আমরা দেখাতে ভুলে গিয়েছিলাম। এই দেখো ডিজিটাল ক্যামেরাগুলো সাধারণত এরকম হয়, তাই না? ডিজিটাল ক্যামেরা দিয়ে আমরা কি করতে পারি। তারপরে দেখো আমাদের ওয়েবক্যাম, আমাদের ক্যামেরাগুলো এরকম না, আমাদের বা স্কুলে যে ক্যামেরাগুলো আছে। তারপরে দেখো স্ক্যানার, এই যে স্ক্যানারের ভিতরে দেখো যে কোনো ডকুমেন্ট আমরা কি করতে পারবো, এখানে দিয়ে স্ক্যান করে সেই পেজটাকে স্ক্যান করে সেটা কম্পিউটারে শো করে যে স্ক্যান করছে কিনা, সেই ডিজিটাল প্রতিলিপিটা আমরা কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে পারি। তারপরে হলো এই যে ওএমআর মেশিনে এই যে দেখো উত্তরপত্রগুলো দেওয়া আছে, দেখো মেশিনে আগেই সেট করে দেওয়া আছে কোনটার উত্তর কি হবে। কম্পিউটার বিশেষ চিহ্ন, এই যে দেখো আমরা গোল কিন্তু ভরাট করি, 4টা অপশনের মাঝে কি করি, একটা অপশন ফিল আপ করে দেই না? সেক্ষেত্রে আমাদের কম্পিউটার কি খুব সহজে কি বুঝতে পারে, ঠিক আছে। এখন আমরা মেমোরি বা স্টোরেজ ডিভাইস সম্পর্কে জানব, ঠিক আছে। আজকাল প্রত্যেকটা আইসিটি যন্ত্র বলো, মোবাইল বলো, কম্পিউটার বলো, প্রায় সকল প্রকার প্রযুক্তির পণ্যে কি মেমোরি বা স্টোরেজ ডিভাইস কি ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা এই যে আমরা অনেক সময় দেখি যে আমাদের মোবাইল যে মেমোরিটা আছে সেই মেমোরি ছাড়াও আমরা কি করি, এক্সট্রা মেমোরি নেই না? দেখা যায় যে 16 জিবি 32 জিবি বা 64 জিবি আমরা কি এক্সট্রা মেমোরি নেই। কিসের জন্য মেমোরি নেই? মেমোরিটা কি একটা কোনো কিছু কি সংরক্ষণ করে রাখে, সে জায়গাটা আমরা যদি একটা কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করি বা কোনো ফাইল রাখি, প্রত্যেকটা জিনিস কি একটা জায়গা দখল করে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা কি জায়গা আছে। তাহলে আমাদের মেমোরি কত প্রকার? 2 প্রকার, একটা হলো প্রধান বা প্রাথমিক মেমোরি, আর একটা হলো সহায়ক বা সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে। তাহলে মেমোরি কত ধরনের? 2 ধরনের, একটা হলো প্রধান মেমোরি আর একটা হলো সহায়ক মেমোরি। এর মাঝে প্রধান মেমোরি আবার 2 ধরনের, একটা হলো কি র্যাম আর একটা হলো রম। র্যাম আর রম। র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যামকে বলা হয় অস্থায়ী মেমোরি। আমরা যে কোনো কাজ, আমরা কম্পিউটারে যে কোনো নির্দেশনা যখন দেই তখন কি আমাদের র্যামের মাঝে সেই তথ্যটা কি সংরক্ষণ করা থাকে। আমাদের কম্পিউটারটা যখন অফ হয়ে যায় বা অফ করে দিই, বিদ্যুৎ চলে যায়, তখন কি আমাদের কি হয়,
আমাদের তথ্যটা মুছে যায়, আমরা সেই তথ্যটা আর পাই না। রম হলো রিড অনলি মেমোরি। আমাদের কম্পিউটার চালানোর জন্য বিভিন্ন নির্দেশনা আছে, তাই না? আমরা কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম কোড লিখে, যারা কম্পিউটার তৈরি করেছে তারা কি বিভিন্ন কোড লিখে দেওয়া আছে, যে নির্দেশ দেওয়া আছে কোনটার পরে কোনটা কাজ করবে। এখানে রমে কিন্তু আমরা কোনো কিছু লিখতে পারি না, শুধু আমরা পড়তে পারি, বুঝতে পারছো? সেটাও হলো কি আমাদের একটা মেমোরি। তাহলে প্রধান মেমোরি দুই ধরনের, একটা হলো কি রেম, আরেকটা হলো রম। দেখো, সিপিইউর যখন তথ্য প্রক্রিয়ার কাজ করে তখন প্রয়োজনীয় তথ্যগুলো বা সফটওয়্যার প্রধান মেমোরিতে অবস্থান নেয়। দেখো, আমাদের সিপিইউ যখন কাজ করে তখন কি প্রধান মেমোরিতে প্রক্রিয়াকরণ করে। সিপিইউ যখন কোনো প্রসেস করে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো কোথায় থাকে? আমাদের প্রধান মেমোরিতে কি অবস্থান করে। প্রধান মেমোরির গতি অত্যন্ত বেশি হলে, আমাদের যদি প্রধান মেমোরির গতি অত্যন্ত বেশি হয় তাহলে আমরা কি সিপিইউর সাথে তাল মিলিয়ে খুব দ্রুত সেই কাজটা করতে পারি। ঠিক আছে? তাহলে এই যে আমরা অনেক সময় বলি যে আমাদের র্যাম যদি 2 জিবি, সাধারণত র্যাম 2 জিবি বা 2 জিবির বেশি হলে, বা প্রসেসর যদি, প্রসেসর বিভিন্ন ধরনের প্রসেসর আছে, কোরাই 3 আছে, কোরাই 5 আছে, কোরাই 7 আছে, কোরাই 9 আছে। আমাদের প্রসেসর যদি বেশি হয় আর আমাদের র্যাম যদি বেশি থাকে তাহলে আমরা সেই কাজটা খুব দ্রুত করতে পারি। বলে যে কম্পিউটার খুব ফাস্ট হয়, ফাস্টলি কাজটা করতে পারে। ঠিক আছে? তাহলে আমাদের প্রধান বা সহায়ক মেমোরির ক্ষমতা দুভাবে প্রকাশ করা যায়। একটা হলো তোমার তার গতির উপরে বা হার্জ। আমরা দেখেছি যে অনেক সময় যে পাওয়ার টিলার কেনার সময় আমাদের অনেক সময় দরকার হয় যে কত হার্জ, তাই না? কত হর্স পাওয়ার। দেখা যায় যে 1 হর্স পাওয়ার বা 2 হর্স পাওয়ার এগুলো বলা হয়, এগুলো হলো পাওয়ার। এটা হলো গতি, সেই আমাদের প্রধান মেমোরিটা কি ক্ষমতাটা প্রকাশ করে। এটা হলো ক্ষমতা প্রকাশ করছে যে সেটার গতিটা কেমন হবে। আর অন্যটা হলো ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা বাইট দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত আমরা এখানে একটা জিনিস পড়ি, এত বিট সমান কত? 1 বাইট। তারপরে 1024 1 কিলোবাইট। এই জিনিসটা মনে রাখবা। এটা হলো তোমার ধারণ ক্ষমতা। 1024 গুণ হলো 1024 এত বাইট সমান 1 মেগাবাইট। তারপরে 1024 আরও 1024 যদি আমরা গুণ করি, এত বাইট সমান হলো 1 গিগাবাইট। দেখো আস্তে আস্তে কিন্তু বাড়ছে। গিগাবাইট বলে আমরা জিবি বলি না, সেটাই হলো কি গিগাবাইট। সমান হলো কি 1 টেরাবাইট। ঠিক আছে? তাহলে এই যে আমরা এগুলো হলো তোমার কি বিভিন্ন ধরনের ক্ষমতা, ধারণ ক্ষমতা। এখন আমরা জানবো যে রেম সাধারণত কি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। আমরা এই যে প্রথমেই দেখেছিলাম যে সিপিইউ, আমরা যে যন্ত্রগুলো হাত দিয়ে স্পর্শ করি সেগুলোকে বলা হয় হার্ডওয়্যার, তাই না? তাহলে এই যে আমরা সিপিইউর ভিতরে কি মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের মাঝে আমাদের কি রেমটা কি সংযুক্ত থাকে।
ঠিক আছে, তাহলে প্রত্যেকটা আইসিটি যন্ত্র, কম্পিউটার বলো, স্মার্টফোন বলো, প্রত্যেক ক্ষেত্রে কি মাদারবোর্ডের সাথে র্যামটা কি থাকে, সংযুক্ত থাকে। প্রসেসর প্রাথমিকভাবে র্যামে প্রয়োজনীয় তথ্য কি করে, জমা রাখে, প্রাথমিকভাবে জমা রাখে। আমরা একটু আগে যে কথাটা বলছিলাম, র্যাম থেকে তথ্য নিয়ে সেটা কি প্রক্রিয়াকরণ করে। বর্তমানে প্রসেসরের ক্ষমতা যেমন বেড়েছে, র্যামের কি সফটওয়্যারগুলো কার্যকর এবং জটিল হয়েছে, তাই সেগুলো মেমোরি একটি বড় অংশ ব্যবহার করতে হয়। সেজন্য এখনকার কম্পিউটারগুলোর মধ্যে কমপক্ষে 2 গিগাবাইট, কমপক্ষে কি 2 গিগাবাইট বা তার চেয়ে বেশি মেমোরি দরকার হয়। প্রসেসরের গতির সাথে পাল্লা দিয়ে র্যামের গতিও কি আস্তে আস্তে বাড়ছে। আমাদের আরেকটা জিনিস অসুবিধা হলো, র্যামকে কি বলা হয়, অস্থায়ী মেমোরি বলা হয়। কেন অস্থায়ী মেমোরি বলা হয়? আমাদের যদি কারেন্ট চলে যায় তাহলে আমাদের কি সেই তথ্যটা মুছে যায়। আবার হঠাৎ করে কম্পিউটারটা বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রেও কি আমাদের তথ্যটা র্যাম থেকে মুছে যাবে। কম্পিউটার চালু করলে র্যাম প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে থাকে, বন্ধ করলে কি র্যাম তথ্য কি র্যাম কম্পিউটারটা যখন বন্ধ হয়ে যায় তখন কি আমাদের তাহলে কম্পিউটারে র্যামে বিদ্যুৎ থাকা না থাকার উপর কি আমাদের এটা নির্ভর করে। এখন আমরা যে জিনিসটা বললাম যে রমকে বলা হয় কি রিড অনলি মেমোরি। সেখানে কি করা যায়, শুধু পড়া যায়, সেখানে কোনো কিছু লেখা যায় না। সেটাও কি মাদারবোর্ডের সাথেও সংযুক্ত থাকে। প্রত্যেকটা আইসিটি যন্ত্র বা কম্পিউটারের হার্ডওয়্যার সচল রাখার জন্য কিছু নির্দেশনা প্রয়োজন হয়। প্রত্যেকটা কম্পিউটারকে আমার হার্ডওয়্যারকে সচল রাখার জন্য কিছু নির্দেশনা প্রয়োজন হয়। সেই নির্দেশনাগুলো কম্পিউটার চালু ছাড়া কম্পিউটার চালু করা যায় না। র্যামের নির্দেশনাগুলো স্থায়ীভাবে কি করে সংরক্ষিত থাকে। বিশেষ ব্যবহারকারী বিশেষ ব্যবস্থা ছাড়া এটি মুছে ফেলা যায় না। তাহলে আমাদের বিদ্যুতের উপরে আমাদের র্যামের যে তথ্য সংরক্ষণ করার যে কথা, সেটা কিন্তু নির্ভর করে না। যেহেতু বিশেষ ব্যবস্থা ছাড়া এই তথ্য সংযোজন বা বিয়োজন করা যায় না, তাই এটাকে বলা হয় কি স্থায়ী মেমোরি। তাহলে র্যামটা কি মেমোরি, স্থায়ী মেমোরি। তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আমরা ইনপুট ডিভাইস সম্পর্কে জানলাম, মেমোরি এবং স্টোরেজ ডিভাইস সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে তোমাদের আরও কিছু আমরা স্টোরেজ মেমোরি বা স্টোরেজ ডিভাইস সম্পর্কে জানবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই আজকে যেগুলো পড়ানো হয়েছে মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, সেগুলো বাসায় অবশ্যই শেষ করে নিবা। ভালো থাকো।